আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, এবং এই কথা অনেকের মুখ থেকে এখন বেরিয়ে আসতে শুরু করছে। বিএনপির একেবারে এক যে ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে। আপনি চিন্তা করেন যে 5ই আগস্ট সরকার পতনের পর 6ই আগস্ট যদি তারেক রহমান বাংলাদেশে আসতেন, এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি থাকতে পারতেন। কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেননি, তিনি বাংলাদেশে আসেননি। একের পর এক যে বর্তমানে যারা বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করেন, তারাও একের পর এক ভুল সিদ্ধান্ত নিতেছেন। দলীয়ভাবে তারা ভুল সিদ্ধান্ত, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের যে হজবরাদা পরিস্থিতি, তাদের যে টানা আনা, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। গতকালকে আমরা দেখলাম যে জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের যে দাবিগুলো উঠেছে, সেখানে বিএনপি বিরোধিতা করতেছে। বরং সালাউদ্দিন সাহেব বলতেছেন যে যারা জাতীয় পার্টি এবং 14 দলের নিষিদ্ধ চান, তারা আদালতে আবেদন করবেন। কেন আদালতে তারা কেন আবেদন করবেন? আদালতে আবেদন করে কি সরকারের পতন হয়েছিল? আদালতে আবেদন করে কি সবকিছু হয়? হয় না। আপনার রাজপথ থেকেই অনেক কিছুর সমাধান হয়, এবং যারা দাবি তুলতেছেন তারা খুব ভালো করেই জানেন যে আদালতে আবেদন করতে হবে, নাকি সরকারের কাছে দাবি জানাইতে হবে, নাকি রাজপথ দখলে নিতে হবে। তো সেই জায়গায় এই যে সালাউদ্দিন সাহেব বললেন তাদের এখন প্রিয় দল হলো জাতীয় পার্টি, প্রিয় দল হলো 14 দল। যে জাতীয় পার্টিকে ভারত থেকে এসে তারপর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিরোধী দল হিসাবে থাকবে জাতীয় পার্টি, এবং এরশাদ সাহেব তিনি সেই সুজাতা সেনের সাথে আপনার কথা বলে তারপর তিনি কিন্তু স্পষ্ট মিডিয়াকে বলেছিলেন যে আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে। এবং এই 14 দল কি করেছিল, তাদের ইতিহাস কি, তাদের হিস্টোরি কি? দীর্ঘ 16 বছর যে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, 14 দল আপনাকে কি দিয়েছে? 14 দল বিএনপির পক্ষে একটা কথা বলেছিল, জাতীয় পার্টি গণতন্ত্রের পক্ষে একটা কথা বলেছিল, মানুষের ভোটাধিকার পক্ষে একটা কথা বলেছিল। যেখানে আমরা স্পষ্টভাবে দেখলাম এই 14 দল জাতীয় পার্টি মিলেমিশে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কি অধিকার আছে? এই প্রশ্ন আমি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের কাছে রাখতেই চাই। কিন্তু এখন এই পরিস্থিতিতে এসে তারা এখন জাতীয় পার্টিকে যেভাবে শেল্টার দিতেছে, জাতীয় পার্টির রাজনীতি টিকিয়ে রাখতে হবে, এই প্রেসক্রিপশন হলো ভারতীয় প্রেসক্রিপশন। ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গ তথ্য দিয়েছে যে এই প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশন। ভারত জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে রেখে তারপর বিএনপির ঘাড়ে তারা চড়তে চায়, এবং যখনই পারবে এই জাতীয় পার্টিকে আপনার বিরোধী দলে রেখে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা, তারপর পুনরায় সেই পুরনো রাজনৈতিক পরিস্থিতিতে ফিরে যাওয়াই তাদের লক্ষ্য। এখন এই জিনিসটা আসলে বিএনপি বুঝতে পারতেছে না, যার কারণে এই বিএনপির ঊর্ধ্বতন জায়গা থেকে তারা এইভাবে ভুলভাল সিদ্ধান্ত নিতেছে। একের পর এক তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিতেছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ডাকসু নির্বাচনে কি পরিস্থিতি হয়েছে তাদের। সেই পরিস্থিতি যে আগামী নির্বাচনে হবে না সেটাও বলা যায় না, কারণ বাংলাদেশের যে ভোটারের সংখ্যা যদি দেখেন, 18 থেকে 40 বছর বয়সের ভোটারের সংখ্যা প্রায় 65%, এবং এর ভিতরে প্রায় 30-35% আছে জেনজি। এবং বাংলাদেশে আপনারা জানেন যে দীর্ঘ 24 বছর, আপনারা সেই 2008-এর নির্বাচন যদি প্ল্যান পরিকল্পনা মাফিক হয়ে থাকে, তাহলে দীর্ঘ 24 বছর যাবৎ বাংলাদেশে কোনো নির্বাচন নেই। তার মানে এই 24 বছরে বাংলাদেশের ভোল পাল্টে গেছে, বাংলাদেশের মানুষের জনগণের মন মানসিকতা এবং বর্তমানের যে রাজনৈতিক পরিবেশ দেখে। তো সেই অনুযায়ী এখন সেই পুরনো হিসাব অনুযায়ী আপনি বলতে পারবেন না যে অমুক দলে 20% ভোট, অমুক দলে 30% ভোট। কত পার্সেন্ট ভোট সেটা এখন আগামী নির্বাচনেই বোঝা যাবে। এবং ইতিমধ্যে যে ভোটার দিয়েছে সেই ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে সেখানে বিএনপির যে সাংগঠনিক দল ছাত্র দলের ভরাডুবি হয়েছে। তো এভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবেই তাদের ভরাডুবি হবে, এটা বোঝা যাইতেছে। তাদের যে ভুল সিদ্ধান্ত, তাদের যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা, জাতীয় পার্টি 14 দলের ব্যাপারে তাদের সিদ্ধান্তহীনতা, এগুলা বিএনপিকে যেভাবে কোণঠাসা করে দিচ্ছে, বিএনপির প্রতি মানুষের যে জনসমর্থন সেটাও আসলে কমিয়ে নিয়ে আসছে। এবং এভাবেই যদি তারা ভুল সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত আসলে বিএনপির ভরাডুবির কারণ হতে পারে। এখনো যদি তারেক রহমান সেই লন্ডনে বসেই দেশকে দল চালানোর চেষ্টা করেন এবং এভাবে ভারতীয় রয়ের সদস্যদেরকে দিয়ে তিনি যদি দল চালাতে চান, সেটা হবে বিএনপির জন্য একটি ভরাডুবির কারণ। এখনই সময় বিএনপির ভেতরে থাকা ভারতীয় রয়ের সদস্যদেরকে বের করে দিয়ে তারেক রহমানকে নেতৃত্ব নেওয়া, এবং বাংলাদেশের জনগণের যে একটি দল বিএনপি, সেই বিএনপিকে কিভাবে টিকিয়ে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কিভাবে এগিয়ে যাওয়া যায় তার একটি রোডম্যাপ ঘোষণা করা। নয়তো এভাবে যদি চলতে থাকে,
জামাত অবশ্যই ক্ষমতায় আসবে এবং জামাতের যে রাজনৈতিক আদর্শ মতাদর্শ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাদের রাজনীতিতে অনেক চেঞ্জ এসেছে। গতকালকে আমি একটা টকশোতে দেখলাম, জামাত নেতাকে প্রশ্ন করা হলো যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে পর্দার ব্যাপারে তারা কি করবে, প্রত্যেকটা মেয়েকে নারীকেই কি বোকটা পরে হেজাব পরে তারপর বের হতে হবে কিনা, কিন্তু সেখানে সুস্পষ্টভাবে তিনি বললেন যে না, বের হতে হবে না। বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, এগুলোকে বিবেচনায় রেখেই তারপর কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনি হঠাৎ করে পর্দার চাপিয়ে দেবেন, তাহলে দেশের মানুষের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে নারী গর্ভসংস্থান, অনেকে সাংবাদিক, অনেকে শিক্ষক, অনেকে পর্দাকে পছন্দ করেন না, তারা একটু নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য শাড়ি পরে বেরোতে চান, তাহলে তাদের অবস্থা কি হবে? তো উনি স্পষ্টভাবেই বললেন যে না, আমরা পর্দাকে করবো না। আপনারা জানেন যে আফগানিস্তানে মোল্লা ওমরের যে শাসন আমল ছিল, মোল্লা ওমররা এমনভাবে সেই আফগানিস্তানে শাসন আমল প্রতিষ্ঠা করেছিল যে মানুষ মুসলমান বলতে তাকে দাঁড়িয়ে রাখতে হবে, তাকে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য করতে হবে, তাকে আপনার ওই পর্দায় বাধ্য করতে হবে, স্কুল কলেজে যাইতে পারবে না নারীরা। এরকম এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছিল যে সেখানকার মানুষের জনজীবনকে তারা অতিষ্ঠ করেছিল, যার পরবর্তীতে কিন্তু সে মোল্লা ওমরের আফগানিস্তানে তাদের পতন হয়ে গেল। পরবর্তীতে এখন আপনারা দেখেন যে তালেবানরা ক্ষমতা আসেছে, এরা কিন্তু অনেকটাই আপনার সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন সেখান থেকে বেরিয়ে এসে তারা যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। এখন আপনি কোরআনের কথাও যদি চিন্তা করেন যে তারা তো একটা ইসলামিক দল, তাহলে তারা কোরআনের আইন কেন বাস্তবায়ন করবে না? কোরআনের পর্দার আয়াতগুলো এসেছে আসলে উপদেশ হিসাবে। পর্দা একটা জিনিস হলো অর্ডার, আরেকটা জিনিস হলো উপদেশ। চুরি করলে হাত কেটে দিবেন, এটা হলো অর্ডার করা, এটা হলো অর্ডার, একেবারে আপনাকে মানতে হবে। আরেকটা কথা হলো যে হে নবী, আপনি বলে দেন আপনার যে নারীরা যেন কি করে, মাথার কাপড় বুকে টেনে দেয়, মানে উপদেশ হিসাবে। তো এই জিনিসগুলো অনেকে বিবেচনা করতে হবে এবং ইসলামিক দল হিসেবে ক্ষমতা এসে যদি আপনারা ব্যক্তি স্বাধীনতাকে এটাকে খর্ব করেন, এটাও আসলে খুব একটা ভালো হবে না। তো সেই পরিস্থিতি আসলেই জামাত সৃষ্টি করবে না। ইতিমধ্যে তারা পরিবেশ পরিস্থিতি ইতিহাস ঐতিহ্যের সাথে মিলিয়ে মিশে বাংলাদেশকে শাসন করা যায় এমন একটা উপযুক্ত শাসন ব্যবস্থা তারা তৈরি করা ইসলামিক আদলে সেই দিকে হাঁটতেছে। তো সেই জায়গায় অবশ্যই জামাতকে অনেকে সাদরে গ্রহণ করে নিচ্ছে, তাদের প্রশংসা করতেছে। তো এই জায়গা থেকেই জামাতের যে একটা পরিবর্তন, তারা জানেন যে আপনার অধিকাংশ নেতাকর্মীরা তারা শিক্ষিত, ইতিহাস ঐতিহ্য সবকিছুতে তারা খুব ভালোভাবেই জানে। তো সেই জায়গায় এসে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, যে দুর্নীতিতে জর্জরিত, দেশের টাকা বিদেশে পাচার এমনভাবে হয়েছে যে আসলে এগুলো মেনে নেওয়া যায় না। এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসতে তাদের যে পুরনো রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী তারা ভবিষ্যতে যে ভালো করবে এরকমের অনেকে ভরসা পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে জামাত যে ক্ষমতায় চলে আসবে বা ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এটা মোটামুটি বলাই যায়। তো বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল করে, বিএনপি কিভাবে একটা ট্রাম্প কার্ড খেলে তারপর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদেরকে বসাবে, সেই জিনিসগুলা বসতে হলে অবশ্যই নতুন করে চমক দেখাতে হবে। সেই চমক দেখাতে যদি বিএনপি ব্যর্থ হয়, অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত ক্ষমতায় বসতে পারে। আসসালামু আলাইকুম।